ভারত বিভক্তির আগে রাজনৈতিক জীবনে মওলানা ভাসানী আসামে বসতি স্থাপনকারী বাঙালি কৃষকদের স্বার্থের জন্য আন্দোলন সংগ্রাম করেছেন। প্রাদেশিক আইনসভার সদস্য হয়েছিল, কিন্তু তখনকার কোনো আন্তর্জাতিক ইস্যু তার চিন্তাকে আলোড়ন করেনি। আসলে তখন আন্তর্জাতিক বিশ্ব ছিল না এভাবে। তার মানে ব্রিটিশ ভারত মওলানা ভাসানী রাজনীতি করছেন। তো তখন তো আন্তর্জাতিক ঘটনাবলী আজকের মতো না, বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ের মতো না। পৃথিবীতে বিভিন্ন কলোনিয়াল ডিভিশন ছিল, ফলে একটা আন্তর্জাতিক সংগঠন তখন ছিল লিগ অফ নেশনস, কিন্তু সেটাও দুর্বল ছিল, কোনো ভূমিকা পালন করছিল না। তবে স্বাধীন পাকিস্তানের একজন জাতীয় নেতার আসনে বসে দেশের পররাষ্ট্রনীতির সঙ্গে তার পরিচয় হয়, তবে তাও শুরুতে হয়নি। যেহেতু প্রাথমিক অবস্থায় পাকিস্তানের পররাষ্ট্রনীতিতে পাশ্চাত্যের প্রভাব স্পষ্ট হয়নি, তা সম্ভবও ছিল না। কেননা তখন পর্যন্ত পাকিস্তান আমেরিকার সাথে পরবর্তীকালে যে সমস্ত সামরিক চুক্তি করেছিল সেগুলো হয়নি। সেগুলো শুরু হয় 54 সালে। 1949 সালে তার হাতে গড়া রাজনৈতিক সংগঠন আওয়ামী মুসলিম লীগের গঠনতন্ত্রে পররাষ্ট্রনীতির কোনো উল্লেখ ছিল না। দেশের বৈদেশিক সম্পর্কে তখন কোনো বৈদেশিক জোটের অংশ হওয়ার প্রবণতা অনুপস্থিতির কারণে আওয়ামী মুসলিম লীগ পররাষ্ট্রনীতি তখন কোনো বৈদেশিক জোটের অংশ হওয়ার প্রবণতা ছিল না। তাছাড়া দলটি ছিল পূর্ব পাকিস্তান মুসলিম লীগ, অর্থাৎ দলটা জাতীয় ভিত্তিতে হয়নি। তার মানে একটা যদি এমন হতো যে অল পাকিস্তান পার্টি, তাহলে তার এজেন্ডার মধ্যে পররাষ্ট্রনীতি থাকতে পারে। কিন্তু ইস্ট পাকিস্তানের জন্য পররাষ্ট্রনীতি তখন অনেক দূরের ব্যাপার। আন্তর্জাতিক রাজনীতি নিয়ে তার চিন্তা বোঝার জন্য 50-এর দশকের মধ্যবর্তী সময়ে তিনি যেসব বক্তব্য বিবৃতি দিয়েছিলেন তার সাহায্য নিতে হবে। 1954 সালে মে-ডিসেম্বর মুসলিম লীগ সরকারের রোষানল এড়ানোর জন্য ইউরোপে তিনি স্বেচ্ছা নির্বাসনে ছিলেন। বার্লিন শান্তি সম্মেলন, তার মানে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, বৈজ্ঞানিক জুলিও কুরি আমন্ত্রণ জানিয়েছিলেন বার্লিন একটা শান্তি সম্মেলন হচ্ছে, ওখানে যাতে উনি যোগদান করেন। কিন্তু ভিসার জটিলতার কারণে তিনি যেতে পারেননি। আর এর মধ্যে পাকিস্তানে রাজনীতিতে মুসলিম লীগ সরকার পূর্ব বাংলার ব্যাপারে খুব খড়গহস্ত হয়ে ওঠে। এই পূর্ব বাংলায় যে সরকার গঠিত হয়েছিল সেই সরকার ভেঙে দেয় এবং মওলানা ভাসানীর বিরুদ্ধে এবং অন্যান্য নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। তো সেই কারণে উনি ওই সময় 54 সালের বার্লিন সম্মেলনে যেতে না পেরে লন্ডনে অবস্থান করছিলেন। তো ওই সময় তিনি সেসব দিক যোগ দিতে না পেরে তিনি একটা বাণী পাঠিয়েছিলেন। শান্তি সম্মেলনে আবার স্টকহোম অধিবেশন একটা হয়েছিল, সেখানে উনি নিজে উপস্থিত থেকে বক্তব্য দিয়েছেন। দার্শনিক বার্ট্রান্ড রাসেল ওই সময় একটা বিশ্ব সরকার বিষয়ে অভিমত দিয়েছেন। অর্থাৎ বার্ট্রান্ড রাসেল তিনি দেখছেন যে জাতিসংঘ কোনো কাজ করতে পারছে না, জাতিসংঘে সবাই যোগও দেয়নি, সুতরাং উনি ধারণা করলেন যে আমরা একটা ওয়ার্ল্ড গভর্নমেন্ট করি এবং সেই জন্য মওলানার অভিমত চাইলেন। মওলানা সাহেব তাকে জানালেন যে এটা আসলে সম্ভব না, এটাকে উনি ওয়েলকাম করলেও বলছে এটা সম্ভব না, যেহেতু বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে বিরোধ আছে। তো ফলে এই বিষয়ে এটাও তার পররাষ্ট্র নীতি বিষয়ক চিন্তার মধ্যে আছে। আওয়ামী লীগ কাউন্সিল অধিবেশনে পররাষ্ট্রনীতি বিষয়ক প্রস্তাব 57 সালে কাকমারি সম্মেলন চলাকালে সাংবাদিকদের কাছে দেওয়া বিশ্ব রাজনীতি ও স্বাধীন নিরপেক্ষ পররাষ্ট্র নীতি বিষয়ে বক্তব্য। একই বছর নিখিল পাকিস্তান গণতান্ত্রিক কর্মী সম্মেলনে পাকিস্তানের বৈদেশিক নীতির সমালোচনা এবং ন্যাশনাল আওয়ামী পার্টি আরেকটি নতুন পার্টি হয়েছিল, মওলানা সাহেবই তার জন্ম দিয়েছিলেন। ন্যাশনাল আওয়ামী পার্টির কেন্দ্রীয় কমিটির সভায় গৃহীত 14 দফা এই সমস্ত বৈশ্বিক ইস্যুতে তার দর্শন বুঝতে আমাদের সাহায্য করে। প্রসঙ্গত উল্লেখ করা দরকার যে 50 দশকের মধ্যবর্তী সময়ে গড়ে ওঠা বিভিন্ন যুদ্ধ জোট থেকে সূত্রপাত হওয়া স্নায়ুযুদ্ধ, 60-এর দশকের জোট নিরপেক্ষ আন্দোলন
এবং দেশে দেশে সাম্রাজ্যবাদী শাসন বিরোধী জাতীয় মুক্তি সংগ্রাম, আন্তর্জাতিক রাজনীতি নিয়ে তার চিন্তাধারায় প্রভাব ফেলেছিল। উপরন্তু 63 সালে চীন সফর, 65 সালে হাভানা সম্মেলনে অংশগ্রহণ এবং বাংলাদেশ পর্বে দেশের স্বার্থ বিরোধী ফারাক্কাবাদ অভিমুখী লং মার্চ ভাসানীর বিশ্বদর্শন ব্যাখ্যা করতে গিয়ে উল্লেখ করতে হবে। এবং এই সময় আমরা দেখতে পাই এশিয়া আফ্রিকায় উপনিবেশবাদ ও বর্ণবাদ বিরোধী চেতনা দ্রুত গতিতে বিস্তার লাভ করছিল। মৌলানা সাহেব ইতিমধ্যেই তো ব্রিটিশ শাসন বিরোধী, অর্থাৎ উনি 47-এর আগে ব্রিটিশদের শাসনের ব্যাপারে তার যে চেতনা তৈরি হয়েছিল, অর্থাৎ এটা চলতে পারে না, স্বাধীনতার দরকার। তো এই চেতনার সাথে যখন পৃথিবীতে সাম্রাজ্যবাদ বিরোধী চেতনার সূত্রপাত হচ্ছে, সেটাও উনি তার দর্শনের মধ্যে গ্রহণ করেন। সেই সময় আবার আরেকটি জিনিস বলা দরকার, যে জাতীয় বিভিন্ন এশিয়া আফ্রিকার বেশ অনেকগুলো দেশে যারা উপনিবেশ ছিল, সেই সমস্ত উপনিবেশ বিরোধী লড়াই হয়েছে, আন্দোলন হয়েছে। সেই আন্দোলনের অনেক নেতা ছিলেন, যেমন আমি দু একটা নাম বলতে পারি, যেমন তানজানিয়া জুলিয়াস নিরেরে, বা জাম্বিয়ার কেনেথ কাউন্ডা, বা প্রথম যে দেশটি স্বাধীন, আমি মাঝে মাঝে শব্দ হারিয়ে ফেলি, উগান্ডার, আমি যাই নামটা ভুলে যাচ্ছি। এরা পরবর্তীকালে নিজ নিজ দেশে রাষ্ট্র ক্ষমতায় আসে এবং এদের চেতনার মধ্যে উপনিবেশবাদ, সাম্রাজ্যবাদ বিরোধী মনোভাব ছিল এবং তারা সেই বিষয়ে বিভিন্ন কর্মসূচি, তাদের পররাষ্ট্রনীতি বা আন্তর্জাতিক রাজনীতি গ্রহণ করেছেন। মৌলানারও ছিল, কিন্তু মৌলানার সাথে এদের পার্থক্য হচ্ছে মৌলানা কোনোদিন রাষ্ট্র ক্ষমতার অংশীদার ছিলেন না। তার মানে এই নেতাদের নাম আমি যাদের বললাম, তারা স্বাধীন হয়ে তাদের পররাষ্ট্রনীতি তৈরি করার ক্ষেত্রে বা আন্তর্জাতিক ভূমিকা স্থির করার ক্ষেত্রে তাদের চিন্তাকে বাস্তবায়ন করতে পেরেছে। কিন্তু মৌলানা সাহেব সেটা সম্ভব ছিল। আর মৌলানা সাহেব যেটা করতেন সেটা হচ্ছে তার এই বিষয়ে বক্তব্য তুলে ধরতেন এবং এটাকে মত তৈরি করার চেষ্টা করতেন। শুধুমাত্র পাকিস্তানের ক্ষেত্রে এটা ভিন্ন, সেটা আমরা একটু পরে আসব। আন্তর্জাতিক রাজনীতিতে মৌলানার বক্তব্য, অবস্থান, আমি আগেই বলেছি যে জুলি কোরের আমন্ত্রণে উনি বিশ্ব শান্তি সম্মেলনে যেতে চেয়েছিলেন, কিন্তু সেখানে পারেননি। তিনি সেই বাণী প্রেরণ করেছিলেন। সেই বাণীতে কি বলছিলেন? পৃথিবীর বুকে আরেকটি মহাযুদ্ধের সম্ভাবনা নির্মূল করার লক্ষ্যে বিশ্বব্যাপী যে জনমত তৈরি হয়েছে, তার সঙ্গে তিনি সহমত প্রকাশ করেন। এর পরবর্তীকালে স্টকহোম সম্মেলন, সুইডেনের রাজধানী স্টকহোমে সম্মেলন হয়েছিল, সেখানে উনি উপস্থিত হয়ে বক্তব্য রেখেছিলেন। সেই সম্মেলনের ভাষণে তিনি ইসলাম ধর্মের সঙ্গে শান্তির সম্পর্ক উল্লেখ করে বলেন, শান্তি আন্দোলন তার কাছে এক ধর্মীয় কর্তব্য, এবং আরও বলেন যে জাতি গঠন যুদ্ধের মাধ্যমে হয় না, তার জন্য চাই নিরবিচ্ছিন্ন শান্তি। মৌলানা সাহেব আসলে একজন, তার প্রথম যদি পরিচয়, তিনি একজন ধর্মীয় নেতা। তিনি আসামে যখন কৃষকদের মধ্যে কাজ করছিলেন, তখন তো তিনি পীরও ছিলেন, যদিও তিনি সারা জীবন তার এই পীরের মানে এই কথা বলে লোকের যেটা ব্যবসা করা, সে ব্যবসা উনি করেন নাই। কিন্তু মানুষের যেহেতু তাকে মানে শ্রদ্ধা করতেন, তাকে বিশ্বাস করতো, অতএব তিনি ওই পীরের এটা মানে ওই পীর জিনিসটাকে পানি করে দিতেন, সেটা হতো। কিন্তু তিনি ধর্মীয় নেতা থেকে একটা রাজনৈতিক নেতা, জাতীয়তাবাদী নেতা, সাম্রাজ্যবাদ বিরোধী নেতা তৈরি হয়েছেন এবং তার ধর্ম তাকে সবসময় করেছে, মানে প্রভাবিত করেছে। মাদ্রাসার অনেক মৌলানা বা স্কলার তাকে মৌলানাই বলে না, বলে তো এই মানে পড়াশোনাই শেষ করে নাই। হ্যাঁ, পড়াশোনা কিসের মৌলানা? কিন্তু তার লক্ষ লক্ষ কোটি কোটি যে অনুসারী, তারা কিন্তু তাকে মৌলানা বলে, এমনকি ইউরোপে তাকে মৌলানা বলতো। এই যে আজকে রেড মৌলানা কথাটা এখন প্রচলিত হয়েছে, যে উনি একজন বাম চিন্তাধারার মৌলানা, কিন্তু বাম চিন্তাধারা। বাম চিন্তাধারা বলতে তিনি এই রাষ্ট্রের যে
রূপ, সেই রূপের পরিবর্তন চাইতেন। কৃষকের অধিকারের প্রতিষ্ঠা করতে চাইতেন, বা শ্রমিকের অধিকারের প্রতিষ্ঠা করতে চাইতেন। এটা কিন্তু কায়েমি স্বার্থের সাথে সংঘাত হতো। কিন্তু তিনি ওই ধর্মীয় ইয়েটা থেকে বলছেন যে আমরা যে শান্তি চাই, আমার ধর্ম ইসলাম মানে সালাম, সালাম মানে হচ্ছে শান্তি। অতএব এই চাওয়াটা তার জন্য খুবই স্বাভাবিক। পাকিস্তানের মার্কিন ঘেঁষা পররাষ্ট্রনীতি তিনি সমালোচনা সহ প্রত্যাখ্যান করেছিলেন। এটা সরাসরি একদম পররাষ্ট্র নীতি সম্পর্কে, আন্তর্জাতিক রাজনীতি নিয়ে তার যে চিন্তা, সেটার আপনার বলা যায় আমরা অনেকটা বাস্তবায়ন দেখেছি। পাকিস্তান রাষ্ট্রটি তারা স্বাধীনতার পর আমেরিকার দিকে ঝুঁকে গেল। যেন আমেরিকা তো টাকা নিয়ে এলো, ডলার নিয়ে এলো, তো আমেরিকার দিকে ঝুঁকে গিয়ে 54 সালে আমেরিকার সাথে পাকিস্তানের প্রথম একটা মিউচুয়াল ডিফেন্স ট্রিটি বা এগ্রিমেন্ট বলা যায় হলো। এবং ওই বছরই সিয়াটো এবং পরের বছর সেন্টো, এই দুটো জোট, সামরিক জোট হলো। অর্থাৎ এই জোটভুক্ত রাষ্ট্রগুলো পরস্পরের প্রতি অঙ্গীকার করলো যে যদি তৃতীয় পক্ষের যারা আক্রান্ত হয়, তাহলে যে আক্রান্ত হবে তাকে সবাই মিলে সাহায্য করবে। এটা অনেকটা আমাদের আন্তর্জাতিক সম্পর্কে কালেকটিভ সিকিউরিটির কনসেপ্ট, সেটার বাস্তবায়ন বলা যায়। কিন্তু এবং 1959 সালে আরেকটি চুক্তি হয়েছিল আমেরিকার সাথে। তো মওলানা সাহেব বলছে যে এই সমস্ত চুক্তি বা পাকিস্তানের কোনো স্বার্থ উদ্ধার করবে না। তিনি এটাও বলেছিলেন যে কোনো দেশ যে সাহায্য করে, আমেরিকানরা যে ডলার সাহায্য করছে, তারা তো শর্ত দিয়ে দেয়, শর্তহীন কোনো সাহায্য কেউ দেয় না। ইংরেজিতে যেটা বলা হতো যে টাইড লোন, একদম খয়রাত করে দিয়ে দিল, মানে আর ফেরত দিতে হবে না, তার থেকে বেশি ছিল মানে এই সমস্ত কন্ডিশনাল লোন। তো মওলানা সাহেব বলছেন যে এমন কেউ কোনো দৃষ্টান্ত দেখাতে পারবেন যেখানে কোনো দেশ এই শর্তাধীন সাহায্য নিয়ে উন্নতি করেছে। এবং সামরিক চুক্তিগুলোর প্রসঙ্গে উনি সমালোচনা করে বলেছিলেন যে সেগুলো দেশের রাজনৈতিক আর্থিক স্বাধীনতার পরিপন্থী এবং আওয়ামী লীগ সকল সামরিক চুক্তির বিরোধিতা করেন। আওয়ামী লীগের তিনি প্রতিষ্ঠাতা সভাপতি। তো সেই আওয়ামী লীগ তাদের মানে কেন্দ্রে হোসেন শহীদ সরওয়ার্দী আইনমন্ত্রী হয়েছিলেন। তো তিনি এই পাক আমেরিকান যে মিলিটারি যে সমস্ত চুক্তি, সেগুলোর রচয়িতা বলা বা বলতে পারে যে তার সমর্থক ছিলেন। তো এই বিষয়টা মওলানার ভাষা নিয়ে চিন্তা হচ্ছে যে এই সমস্ত চুক্তি দিয়ে আমেরিকা পাকিস্তানকে আটকে ফেলবে। অথচ সোহরাওয়ার্দী তিনি একটা মত দিলেন যে 0+0=0। তার মানে এখানে তখন জোট নিরপেক্ষ সম্মেলন শুরু হয়ে গেছে। পৃথিবীর একটা মানে জোট নিরপেক্ষতার নীতি অনেক দেশ প্রচার করছে। তো পাকিস্তানকে উনি বলছেন একটা 0, অর্থাৎ ক্ষমতার দৃষ্টিতে পাকিস্তানকে 0। পাকিস্তান যদি নিরপেক্ষ থাকে, যে নিরপেক্ষতাও 0, ফলে আসলে সেটা এর রেজাল্ট হবে 0। তো মওলানা সাহেব সেটাকে বিশ্বাস করেনি, বা মওলানা সাহেবের সমর্থকরা এটা বিশ্বাস করেনি এবং এর প্রতিবাদ করে পরবর্তীকালে তারা আওয়ামী লীগ থেকে বেরিয়ে যান এবং বেরিয়ে গিয়ে ন্যাশনাল আওয়ামী পার্টি বলে একটি পার্টি গঠন করে। মওলানা সাহেবের আরেক তার যে রাজনৈতিক মানে বিশ্ব নিয়ে চিন্তার মধ্যে আমরা এটা বলতে পারি যে উনি 2বার চীন সফরে গিয়েছিলেন। তো চীন সফর নিয়ে তখন খুব বিতর্ক হয়েছিল যে এটা উনি আইয়ুব খানের সমর্থন করছেন। তার সম্পর্কে অনেকে বলে যে উনি বলেছেন যে ডোন্ট ডিস্টার্ব আইয়ুব। আসলে মওলানার ভাষা নিয়ে যে চীন সফর, এটার পেছনে আমি যেটা বুঝি যে আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনে চীনের সে সময় যে র্যাডিক্যাল অবস্থা, সোভিয়েত ইউনিয়নের
স্ট্যালিন পরবর্তীকালে সোভিয়েত ইউনিয়নের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ধীরে ধীরে পরিবর্তন আসছিল, এবং সেই পরিবর্তনটা হচ্ছে জাতীয় মুক্তির আন্দোলনের জন্য সমর্থন সূচক ছিল না। কিন্তু চীন ছিল যারা তৃতীয় বিশ্বের এই সমস্ত আন্দোলনের সমর্থক, এবং চীন মার্কিন যুক্তরাষ্ট্রের একজন কঠোর সমালোচক ছিলেন। তো সেই কারণে মৌলানা সাহেব চীনের সফর করার পেছনে যুক্তি হচ্ছে যে চীন থেকে তিনি শেখার জন্য, চীন কীভাবে বদলে গেছে, তার অর্থনৈতিক, সামাজিক এই বিষয়গুলো বোঝার জন্য গিয়েছিলেন। তারপর তার কিউবার হাভানাতে একবার সম্মেলন হলো, শ্রী মহাদেশীয় সম্মেলনে। সেখানেও মৌলানা সাহেব গেছিলেন নেতা হিসাবে। তিনি বলছেন সেখানে যে এখন আমাদের কর্তব্য হচ্ছে নতুন ও পুরানো উপনিবেশিক শক্তির বিরুদ্ধে বিভিন্ন দেশের জাতীয় মুক্তি আন্দোলন সমূহকে সক্রিয় ও সম্মিলিত সমর্থন দান করা। সর্বশেষ ওনার যে ভূমিকা, আমরা তাকে তার কথা ভোলার নয়, সেটা হচ্ছে ফারাক্কা বিরোধী যে লং মার্চ। তো ফারাক্কা আমরা জানি যে ভারত আমাদের সাহায্য করেছে স্বাধীনতা সংগ্রামে, কিন্তু পরবর্তীকালে ভারত পানি নিয়ে আমাদের সাথে যা করত, এবং সেটা সূত্রপাত হয়েছিল গঙ্গা নদীর পানি ভাগাভাগি। ওই পর্যায়ে গঙ্গার পানি ভারত একদমই দিচ্ছিল না। আমি একটা তথ্য দিই যে ফারাক্কা পয়েন্টে 55,000 কিউসেক পানি আসে এপ্রিলের মানে সামটাইম ইন এপ্রিল। তো ভারত সেই 55,000 কিউসেকের মধ্যে 40,000 কিউসেক তার নিজের জন্য রেখে বাকি 15,000 কিউসেক বাংলাদেশের জন্য ছাপতে চাচ্ছিল। তো ফলে ফারাক্কা নিয়ে একটা তীব্র বিরোধিতা তৈরি হয়েছিল আমাদের দেশে। মৌলানা ভাসানী তার জীবন শেষ পর্যায়ে সেই মিছিল করলেন। অর্থাৎ এই মিছিল করার উদ্দেশ্য হচ্ছে যে ভারত ছাত্রছাত্রী পানি দেবে তা না, বিশ্ব জনমত তৈরি করা, দেশের অভ্যন্তরীণ জনমত তৈরি করা, এবং এটা একটা প্রচার হলো, যার ফলে মৌলানা সাহেব মারা যাওয়ার পরের বছর ভারত প্রথমবার 5 বছর মেয়াদি একটি চুক্তি করেছিল। তো সুতরাং এর পেছনেও মৌলানা সাহেবের যে অবদান, সে কথা ভুলবার নয়। তো আমি আর এই বিষয়ে তার এই প্রভাবটা, তার এই দর্শনের প্রভাবটা নিয়ে হয়তো আরও কিছু কথা বলা যেত, কিন্তু আমি এই কথাই বলবো যে ক্ষমতায় না যে, এবং খুব সাধারণ, আপনারা জানেন এই যুগের ছেলেপেলেরা জানেন কি না, যে উনি একটা লুঙ্গি, একটা খদ্দরের পাঞ্জাবি, একটা মাথায় সোলার টুপি পরে, এই হচ্ছে তার পোশাক। কুড়ে ঘরে উনি থাকতেন। তো সেই মৌলানা ভাসানী, এবং শিক্ষা বলতে তার প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, তিনি এই ধরনের দর্শন, এই ধরনের বক্তব্য দিলেন যেটা তার অনুসারী কমিউনিস্ট বা বাম চিন্তা, যারা তাদের মধ্যে অনেকে উচ্চশিক্ষিত, তাদের উনি নেতৃত্ব দিতে পেরেছেন। এবং তিনি আন্তর্জাতিক পরিসরেও তার নাম প্রচারিত হচ্ছে যে তিনি একজন এই র্যাডিক্যাল মৌলানা বা রেড মৌলানা। ওই কথাটা আবার বলবো। ধন্যবাদ আপনাদের সবাইকে।